মু তার জ্বরটি হাত দিয়ে চেক করার চেষ্টা করে, কিন্তু সে তখনই তার গাল সরিয়ে নেয় যাতে সে এটা চেক না করতে পারে, আর বলে যে চলো আমরা ভিতরে যাই। তারপর তারা দুইজন ভিতরে যায়। এখানে জিন তার জন্য মুন কফি বানিয়ে নিয়ে আসে আর বলে আজ পর্যন্ত এই কফি আমি কারোর জন্য তৈরি করিনি, এই প্রথম তোমার জন্য তৈরি করলাম, খেয়ে তো দেখো কেমন হয়েছে। তখন সে কফি খেতে শুরু করে। মু তখন তাকে বলে যখন আমি ছোট ছিলাম তখন এইভাবেই এই সিজনে ক্র্যাকার্স খেতাম। তখন সে বলে, ও তোমার কি ক্র্যাকার্স খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাহলে চলো আমার বাসায়, আমার বাসায় আছে। মুন বলে সত্যিই কি আমাকে নিয়ে যাবে? তখন জিন বলে হ্যাঁ চলো। তারপর সে তাকে তার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর সে তাকে জুতা বের করে দেয় পরার জন্য। তখন সে জুতাগুলো পরে নেয় আর বলে এই বাসা কি তুমি রেন্টে থাকো নাকি কিনেছো? তখন জিন বলে আমি বাসা কিনে নিয়েছি। মুন তখন তাকে জানায় তার মানে তোমার কাছে এখন অনেক টাকা আছে যে তুমি নিচে এত আলিশান একটি বাসা কিনতে পেরেছো। মুন বলে আচ্ছা তোমার বাসায় কি কাউকে লুকিয়ে রেখেছো? জিন বলে তুমি গতবার এসেছিলে আর তখন তুমি দেখেছো যে আমার বাসায় কে থাকে। মুন তখন বলে ডক্টর জুলিয়ার বয়স 52, তাকে দেখে মনে হয় 32 এর। তখন সে বলে হ্যাঁ, উনি ডক্টর তাই হয়তো ওনাকে এমন লাগে। মু বলে আমার ক্ষুধা লেগেছে। জিন বলে চলো আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি, খেয়ে নিও। তারপর সে যখন খাবার তৈরি করতে যায় মুও তার পেছনে যায়। আর মু বলে যে আচ্ছা তুমি একা কেন করবে, আমি তোমাকে সাহায্য করছি। জিন বলে তুমি সত্যিই কি খাবার তৈরি করতে পারো? মুন বলে হ্যাঁ অবশ্যই পারি, কেন পারবো না, আমি এতদিন একাই সবকিছু করতাম। সে যখন অ্যাপ্রন পরতে চায় তখন সে ঠিকঠাক ভাবে পরতে পারে না। জিন তাকে অ্যাপ্রন পরিয়ে দেয় আর বলে আচ্ছা অনেক বছর সময় কেটে গেল, আজ পর্যন্ত কি তোমার পিছু কেউ করেনি, বা তোমাকে পটানোর চেষ্টা কেউ করেনি? মুন বলে তোমার কি মনে হয় কেউ করেনি? অবশ্যই করেছে। জিন বলে তাহলে ডেট কেন করেনি? তখন মুন বলে ডেট কিভাবে করতাম, আসলে অনেকেই আমাকে ফলো করেছিল, তারা আমার সাথে অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করে। জিনকে দেখে মনেই হচ্ছিল সে অনেক বেশি রেগে আছে। তখন মন তাকে বলে যে কি হয়েছে, সব কথাই কি বিশ্বাস করতে হবে? জিন বলে তার মানে তুমি মিথ্যে কথা বলছিলে? বলে হ্যাঁ আমি দেখতে চেয়েছিলাম যে তুমি কি বলো। জিনের কাছে তখন কল চলে আসে সানলির। সানলি তখন তাকে বলে যে আমার আসতে 2 ঘন্টা সময় লাগবে, আমি চলে আসছি। আমি জানি তুই একা একা ফেস্টিভ্যালে আছিস, তোর অনেক খারাপ লাগছে, তুই আসতে পারবি না, আমি আসছি। জিন বলে আমি একা নই, আমার সাথে অন্য কেউ আছে, তোকে আসতে হবে না। তখন সে একটি মেয়েদের আওয়াজ বের করে, মানে তার আওয়াজে কথা বলে না আর কি। তখন সানলি ভাবে জিন হয়তো অন্য কারোর সাথে আছে। জিন তখন বলে আমার ইজ্জত সম্মান সব ধুয়ে দিলে তো, সে এখন কি ভাববে, আমার চরিত্রটাকেই শেষ করে দিলে। তারপর মন বসে পড়ে খাবার খাওয়ার জন্য। জিন তার জন্য অনেক ভালো ভালো খাবার তৈরি করেছিল, কিন্তু মন বারবার বলছিল যে আমার জন্য একটু ড্রিঙ্ক হলে ভালো হতো, অনেকদিন যাবৎ কোনো ড্রিঙ্ক করতে পারি না। তখন সে বলে যে না তোমার ড্রিঙ্ক করা যাবে না। মন তখন বলে প্লিজ। তখন জিন তার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসে আর তাকে খেতে দেয়। মন তার ইচ্ছে মতো ড্রিঙ্ক করে আর জিন তার জন্য খাবারগুলো সুন্দর করে সার্ভ করে দেয় যাতে তার খেতে কষ্ট না হয়। মন তখন মনে মনে ভাবে সে এখনো আমার খেয়াল রাখে কিন্তু প্রকাশ করছে না, এটাই তো পার্থক্য। জিন তখন বলে দেখো ড্রিঙ্ক কম করবে, আমি তোমার খেয়াল রাখতে পারবো না, এখন আমার এইসবের মুড নেই। তখন মন বলে হ্যাঁ সবসময় তুমি একই কথা বলো যে তোমার খেয়াল রাখতে পারবো না, কিন্তু সময় এলে অবশ্যই আমার খেয়াল রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। আসলেই মন অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যায়, নেশায় সে উল্টাপাল্টা বকছিল। জিনকে সে বারবার বলছিল এই নাও তুমি ড্রিঙ্ক করে নাও। জানো জিন, আমার চলতে অনেক বেশি কষ্ট হয়, আমি সাধারণ একজন ইন্টার্ন, আমার বেতন অনেক কম, আমাকে বাসা ভাড়া দিতে হয়, পানির বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, নিজের খাবার খরচ সবকিছু চালাতে হয়। স্কুলে থাকা অবস্থায় তো মায়ের কাছ থেকে টাকা পেয়ে যেতাম, কিন্তু এখন তো আর মা টাকা দিচ্ছে না। তখন জিন বলে তুমি কি চাচ্ছ আমি তোমাকে টাকা দিব? তুমি কি আমার কাছে টাকা চাচ্ছ? তখন সে বলে না আমি টাকা চাচ্ছি না, তোমার বাসায় শিফট হতে চাচ্ছি। জিন বলে এটা কখনোই সম্ভব নয়। একথা বলেই জিন এখান থেকে উড়ে চলে যায়। মৌ তার পিছু করতে শুরু করে, বলে প্লিজ এখানে আমাকে থাকতে দাও, আমার থাকার জায়গা নেই, ওই জায়গায় আমার রুমমেটটাও ভালো নয়, তাছাড়াও আমি অনেক প্রবলেমে আছি, এখন প্রবলেমে আছি, পরবর্তীতে প্রবলেম সলভ হলে আমি তোমাকে সাহায্য করব, প্লিজ আমাকে থাকতে দাও। তখন সে বলে তুমি কেন সবসময় আমার সাথে এইভাবে লেগে থাকো? মুন বলে আমি তোমার সাথেই লেগে থাকি, অন্য কারোর সাথে নয়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদের সানলি এবং জিনকে দেখানো হয়। জিন অসুস্থ ছিল। সানলি বলে মুন আমার সাথে দেখা করতে এসেছিল। তাকে আমি বলেছি তার যদি কোনোদিনও ওই জায়গায় খারাপ লাগে বা সে এখানে আসতে চায় তাহলে সে আসতে পারে, আমি তাকে রেখে দিব। তখন জিন বলে সে কি বলেছে?
তখন সানলি বলে সে বলেছে যে জিন তাকে কখনোই ছেড়ে যাবে না, এটা সে বিশ্বাস করে। এটা শুধু তার বিশ্বাসই না, তার আস্থা। কখনোই সে এটা ভাঙতে দিবে না। জিন বলে মুন যখন তার মায়ের পেটে ছিল তখন তার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। ৮ মাসেই তার জন্ম হয়। তাকে আমরা এলিভেটরে দেখি। সবসময় গ্লাস দিয়ে তাকে দেখতাম। সে বাঁচার জন্য কতটা কষ্ট করেছিল। তারপর থেকেই সে বেশিরভাগ সময় অসুস্থ থাকতো। আমি চেষ্টা করতাম তাকে খুশি করার। আমি চাইতাম যে সে সবসময় ভালো থাকুক। এমন কোনো সময় নেই যে তার জ্বর আসতো না। সিজন পরিবর্তন হলেই তার সর্দি, কাশি, জ্বর লেগেই থাকতো। আর তাছাড়াও সে সবচেয়ে বেশি অসুস্থ হতো। তাকে যদি একটি পোকায়ও কামড় দিত, এটা নিয়েও সে একদম হাঙ্গামা তৈরি করে ফেলতো। মানে এতটাই নোটাঙ্কি ছিল সে। তাছাড়াও সে খাবার কম খেত, খাবারের প্রতি তার তেমন একটি আগ্রহ ছিল না। তখন থেকেই আমি চেষ্টা করতাম তাকে আগলে রাখার। মনে মনে ভাবতাম এমন একটি ছেলের কাছে তাকে বিয়ে দিব, যে তাকে সবসময় আগলে রাখতে পারে। সে সবচেয়ে আমার সাথে কমফোর্ট থাকতো। সবসময় আমার কাছে চলে আসতো যেকোনো প্রবলেম হলেই। আমাকে এসে বলতো যে এই প্রবলেম হয়েছে। আমি চেষ্টা করতাম তার প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়ার। সে তো আমাকে প্রায়ই বলতো যে আমার হাত ধরে রাখো, আমার অনেক ভয় করছে। মানে ছোট, ছোট বিষয়ে তাকে খুশি করা যেত, কিন্তু ছোট বিষয়ে সে কষ্টও পেয়ে যেত। তার এই ছোট, ছোট ব্যবহারে আমি প্রমিস করেছিলাম তাকে এমন একটি ছেলের কাছে বিয়ে দিব, যে তাকে সবসময় ভালো রাখতে পারে। আর যেই ছেলে তাকে কষ্ট দিবে তাকে তো আমি খুনই করে ফেলবো। আমি কখনোই ওই ছেলে হতে চাই না। যাকে আমি কখনো কষ্ট দিতে চাই না, তার কষ্টের কারণ আমি কিভাবে হতে পারি? এইজন্য আমি তার থেকে সবসময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। এই কথাগুলো বলে সে কান্না করে দেয়। সে একদম ভালোভাবেই কান্নায় ভেঙে পড়ে। তখন তার বন্ধুও তার সাথে কান্না করে। সিন আবারও বর্তমানে চলে আসে। জিন মুনের দিকে তাকিয়ে থাকে। মুন কিছুটা দূরে গিয়ে বলে, দেখো তো আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না? তখন জিনও তার সাথে চাঁদ দেখতে শুরু করে। জিন তখন বলে, আচ্ছা একটি কথা জিজ্ঞাসা করার কথা ছিল, বলবো কি? তখন মুন বলে, হ্যাঁ বলো। জিন বলে, নেক্সট টাইম তুমি যখন থাইল্যান্ড গিয়েছিলে, বাবা কি তোমাকে তখন আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল? মুন বলে, না, বাবা তো বলতো তুমি কখনোই ওই জায়গায় যাওনি। জিন তখন বলে, এই চাঁদ এবং সূর্য দেখে তুমি কি শিক্ষা নাও? মন বলে, কই কোনো শিক্ষাই তো নেইনি। তখন সে বলে, আমি একটি শিক্ষা নিয়েছি। চাঁদ আর সূর্য কখনোই এক হতে পারে না। চাঁদ থাকে রাতের বেলায় আর সূর্য থাকে দিনের বেলায়। তারা দুইজন দুইজনের মতো করেই মানুষকে শান্ত করে যায়, কিন্তু কখনোই এক হতে পারে না। জিন বলে, এইসব কে তোমাকে বলেছে? মন বলে, এত বছর ধরে আমি এটাই বিশ্বাস করে আসছি। জিন তখন এখান থেকে চলে যাচ্ছিল। মুন তখন তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার এইসব একদমই ভালো লাগে না। এখন তো আমার পর্যাপ্ত বয়স হয়েছে, তাই না? এখন তো সিদ্ধান্তগুলো আমি নিজের মতো করে নিতে পারবো। তুমি কি চাও না যে আমি ভালো থাকি? তখন জিন বলে যে, প্লিজ আমাকে ছাড়ো। মুন তখন বলে, না আমি ছাড়বো না। তুমি আমাকে বলেছিলে যখন আমাদের নেক্সট টাইম দেখা হবে, আমার যত সময় মন চায় আমি তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারবো। জিন তখন তার হাত ছাড়ানোর চেষ্টা করলে মুন তার হাত আরো শক্ত করে ধরে আর বলে যে, প্লিজ তুমি আমার কথাগুলো শোনার চেষ্টা করো। আমি কি বলি এগুলো আগে বোঝো, তারপর যে কোনো কিছু বলতে পারো। তুমি বলো তো, যদি কোনো খারাপ ছেলের সাথে আমার বিয়ে হয়, সে আমার খেয়াল না রাখে, সে যদি আমার টাকার প্রতি লোভ করে আমাকে বিয়ে করে, বা আমার কাছ থেকে আমার সম্পত্তি খোঁজে, তাহলে তুমি কি করবে? আর এইসব যদি নাও হয়, তার যদি অন্য কারোর সাথে রিলেশন থাকে, সে যদি দিনের পর দিন রাতের পর রাত আমাকে টর্চার করে, তাহলে তুমি কি করবে? তখন জিন কিছুটা রেগে যায়। মুন তখন বলে, রাগার কি আছে? তুমি তো নিজের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, বলছো বিয়ে করার জন্য। যদি আমি বিয়ে করি আর আমার জীবনটা যদি নষ্ট হয়ে যায়, তুমি কি পারবে আমার জীবনের দিনগুলো ফিরিয়ে দিতে? কেন তুমি বোঝার চেষ্টা করছো না? কেন তুমি আমাকে বুঝতে চাও না, জিন? তখন জিন বলে যে, দেখো আমি সবকিছুই বুঝি। আমার কথা শোনার চেষ্টা করো। তোমার সাথে কখনোই এমনটা হবে না। তুমি অনেক ভালো মেয়ে। মন তখন বলে যে, ভালো আর খারাপ দিয়ে কি জীবন চলে? এটা দিয়ে কখনোই জীবন চলে না। তুমি কখনোই আমাকে বোঝার চেষ্টা করোনি। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি আমার খেয়াল রাখো, সবকিছুই করো, সবকিছু ঠিকঠাকভাবে করো। তাহলে কেন আমাকে বোঝো না? কেন আমাকে তোমার সাথে থাকতে দাও না? কেন আমাকে এত বাধা দেও? এই কথা বলে সে এখান থেকে দৌড়ে চলে যেতে চায়। সে আসলে অলরেডি লিফটের কাছে চলে গিয়েছিল। জিন তখন তার কাছে দৌড়ে যায় আর গিয়ে তাকে কিস করতে শুরু করে আর বলে, প্লিজ কান্না করো না। তোমার কান্না আমার একদমই সহ্য হয় না। এটা আমি নিতে পারি না। আমি সবসময় চাই তুমি হাসি খুশি থাকো। তোমার কান্না আমার একদমই ভালো লাগে না। প্লিজ আজকের পর থেকে তুমি আর কান্না করবে না। এটা আমাকে প্রমিস করো। সিনটি এখানে কাট করে পরের সিনে আমাদের মনকে দেখানো হয়।
সে ল্যাপটপে কিছু দেখছিল আর ওই কথাগুলো মনে করছিল। কথাগুলো আসলে জিন তাকে বলেছিল। জিন বলেছিল, দেখো, আমি তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার জীবন নষ্ট হোক। আমি তোমাকে কিছু রিপোর্ট পাঠাবো, ওইগুলো তুমি পড়ে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি আমার সাথে থাকতে চাও তাহলে থাকতে পারো। আমি তোমাকে আর বাধা দিব না। তোমার মনে হতে পারে যে তোমার ফ্যামিলি যদি তোমাকে কিছু বলে তোমার কিছু ফিল হবে না, বা এইসব নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু আমি তোমাকে নিয়ে চিন্তা করি। তখন সে জুলিয়াকে কল করে কিছু রিপোর্ট চায় আর বলে যে আসলে ঘটনা কি হয়েছিল। সে এই রিপোর্টগুলোর তেমন বুঝতে পারে না। তখন ডক্টর জুলিয়া বলতে শুরু করে যে তার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তার ব্রেনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাছাড়াও তার শরীরের অনেকগুলো অংশে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে সে এই অবস্থায় রয়েছে। সে কিছুদিন ঘুমায় ছিল। ঘুমা থেকে বের হওয়ার পর তার শরীরে অনেকগুলো ক্ষত তৈরি হয়, এইগুলো সারতে অনেক সময় লাগে। আমরা প্রথমে মনে করেছিলাম হয়তো এগুলো খুব তাড়াতাড়ি সেরে যাবে, খুব তাড়াতাড়ি হয়তো সে সুস্থ হয়ে পড়বে, কিন্তু এটা ঘটে না। উল্টোটা ঘটে, তার সুস্থ হতে অনেক সময় লাগে। হয়তো সে পুরোপুরি কখনোই রিকভার করতে পারবে কিনা এটা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না। এইসব কথায় তার অনেক খারাপ লাগে, কিন্তু সে কোনো কিছুই বলতে পারে না। পরদিন সকালে সে অফিসে চলে আসে। অফিসে আসার পর সে জানতে পারে আজ তাদের একটি ট্যুর রয়েছে। এখানে কিছু লোক আসবে বাহির থেকে, তাদেরকে কিছু জায়গা ঘুরে দেখাতে হবে। তখন সে লোকগুলোর সাথে বেরিয়ে পড়ে ওই জায়গাগুলো ঘোরার জন্য। তার অফিসের কলিগদেরকে নিয়ে সে যখন ঘুরছিল তখনই তার কাছে জিনের কল আসে। জিন তখন তাকে জিজ্ঞাসা করে, কোথায় আছো? তখন সে বলে, কিছু ইনভেস্টর এসেছে, তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি। মু তখন জিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কোথায় আছো, তোমার কাজ কতটুকু সময় লাগবে? সে বলে, হ্যাঁ, আমার কাজ শেষের দিকে। তখনই এখানে জেজে চলে আসে আর বলে, কি করছো? আজ রাতে যদি অবসর থাকো তাহলে চলো আমরা ডিনারে যাই। তখন সে বলে, না, আমার অলরেডি প্ল্যান আছে। যখন সে একটি জায়গায় ছিল তখন সে দেখতে পায় এখানে চলে এসেছে জিন। জিনকে দেখে সে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কিভাবে এলে? তখন তার পিছনে জেজেও আসে। সে তাকে বারবার বলছিল, এখানে আসতে তোমার কোনো প্রবলেম হয়নি তো? তখন সে বলে সে নাকি কারে করে এসেছে। জেজে বলে, এখানে আসা এত কঠিন নয়, তাহলে তুমি এইভাবে কেন বলছো? আর কে এই ছেলেটি? তখন সে বলে যে ও হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। জেজে তখন বলে যে ও ওই পেনওয়ালা লোকটি। তখন জিন তাকে জিজ্ঞাসা করে ছেলেটিকে। তখন মুন বলে ছেলেটি আমার হাফ কলিগ। তখন সে বলে হাফ কলিগ মানে কি? জেজে তখন বলে, আমি বলছি, সে আর আমি একই ভার্সিটিতে লেখাপড়া করেছি। আমি তার সিনিয়র ছিলাম। আগে আমরা একই সাথে ছিলাম, এখন আলাদা। আর তাছাড়াও তাকে আমি এই জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছি। সে এখানে আসতে চায়নি। আমি জোর করে এক প্রকার তাকে এখানে নিয়ে আসি। তারপর জেজে বলে, তুমি কি আমার সাথে ডিনারে যাবে? তখন সে বলে, পরে জানিয়ে দিব। মুন তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জিন, তুমি এখানে কিভাবে এলে? কেন এসেছো? তোমার কি কোনো প্রয়োজন? এখানে কি তুমি প্রথমবার এসেছো? জিন বলে যে আমি তোমাকে দেখার জন্য এসেছি। আর হ্যাঁ, এই জায়গাটিতে আমি প্রথমবার এসেছি, এর আগে আর কখনো আসা হয়নি। তখন মুন তাকে বলে, আচ্ছা চলো তাহলে তোমাকে আমি প্রত্যেকটি জায়গা ঘুরিয়ে দেখাই। তখন সে বলে, আচ্ছা তাহলে চলো, তোমার সাথে আমি ঘুরে দেখতে পারবো তুমি যদি আমাকে সুন্দরভাবে ঘুরে দেখাও। তখন সে বলে, আচ্ছা চলো তাহলে দেখা যাক কি কি আছে এখানে। এখানে একে অপরের দিকে তাকিয়ে তারা মুচকি হাসে। তারপর মুন জিনকে প্রত্যেকটি তারা দেখায়। এখানে আসলে মার্ক করা ছিল পৃথিবীতে কতগুলো তারা রয়েছে। তারপর সে অ্যাস্ট্রোলজারের মতো সবকিছু তাকে বুঝিয়ে বুঝিয়ে বলতে শুরু করে। বুঝিয়ে বলার এক পর্যায়ে মুন বলে, আচ্ছা তুমি চিন্তা করো, আমার যদি একজন ফিয়ন্সে থাকতো, সে এইভাবে আমাকে সবসময় টর্চার করতো, আমার সাথে কখনো কথা বলতো কখনো বলতো না, মানে তুমি আমার সাথে যা যা করো এইসব করতো, তাহলে তুমি কি করতে? জিন তখন বলে, কি আর করব, তোমাদের ব্রেকআপ করিয়ে দিতাম। তখন মন তাকে বলে যে যদি এমনই হতো যে তুমি আমাকে ব্রেকআপ করিয়ে দিতে তাহলে আমি কার সাথে থাকতাম? তোমার সাথে? জিন বলে, হ্যাঁ অবশ্যই আমার সাথে। তারপর সে বলে, আচ্ছা তোমাকে একটি কথা বলি, যদি আমি রিপোর্ট দেখে চলে যাই তাহলে তুমি কি করবে? জিন তখন বলে, কি আর করব, এখান থেকে অন্য কোথাও চলে যাব। তখন সে বলে, কোথায় যাবে? তখন সে বলে, মারা যাব। এই কথা শুনে সে অনেক রেগে যায় আর দূরে চলে যায় আর বলে যে আচ্ছা চলো তাহলে তোমাকে আমি কিছু জিনিস দেখিয়ে নিয়ে আসি। তারপর তারা একদম লাস্ট স্টেজে চলে যায়। আসলে ছাদে গিয়েছিল তারা দুইজন। ছাদে যাওয়ার পর সে তাকে দেখায়, দেখো এখন বিকাল, সান আর মুন দুইটাই একসাথে রয়েছে, তারা একসাথে আলো দিচ্ছে আমাদের
জন্য তারা যদি একই সাথে আলো দিতে পারে, সকালে আর বিকালে যদি তারা একই সাথে থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? এটা তোমার ভুল ধারণা যে আমরা কখনোই এক হতে পারবো না। সান আর মুন এক হয় না তোমাকে কে বলেছে? হ্যাঁ, তারা আলাদা আলাদাভাবে আমাদের আলো দেয়। কিন্তু সকাল আর বিকেলে তো তারা অবশ্যই এক হয়, তাই না? সূর্যোদয়ের সময় চাঁদ ডুবে যায় আর তখন তাদের দেখা হয়। আবার যখন সূর্য ডুবে যায় তখন চাঁদ ওঠে, তখন তাদের আবারও দেখা হয়। এইভাবেই তো তাদের দেখা হয়, তাই না? তাহলে আমাদের কেন হতে পারে না? এখানে ২ জন মোটামুটি ইমোশনাল হয়ে যায় আর একে অপরের দিকে তাকিয়ে থাকে।